রাজাকার থাকবে, খুনি থাকবে, লুটেরা থাকবে, চাঁদাবাজ থাকবে, ততদিন সাংবাদিকদের চ্যালেঞ্জ ফুরিয়ে যাবে না। প্রিয় বন্ধুগণ, আমরা বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। দিনের পর দিন, মাসের পর মাস আমরা নিহত হয়েছি, আহত হয়েছি, পঙ্গু হয়েছি। বকর ভাই বলছিলেন আমাদের প্রিয় নেতা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বারবার নির্বাচিত নেতা, বর্ষিয়ান ইউনিয়নিস্ট রুহুল আমিন গাজী, তিনি এই বিপ্লব সাধিত হওয়ার মাত্র কয়েক মাস আগে তিনি 16 মাস এই স্বৈরাচার সরকারের কারা নির্যাতন স্বীকার করে যথাযথ চিকিৎসা না পেয়ে তিনি বেরিয়ে এসে 23 সালের ডিসেম্বরে যে ফেডারেল ইলেকশন হয় সেখানে তিনি নির্বাচিত হয়েছেন। অসুস্থ শরীর নিয়ে আমরা দেখেছি দিনের পর দিন রাজপথে কি ভূমিকা তিনি পালন করেছেন জীবনের মায়া ত্যাগ করে। কিন্তু যখন বিপ্লব হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন। এই বিজয় তিনি উদযাপন করতে পারেননি ভালোভাবে। আমরা আজকে সেই সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় বন্ধুগণ, এই যে গণ অভ্যুত্থান হয়ে গেল, এর জন্য দায়ী কে? এই প্রেক্ষাপট তৈরি করেছিল কে? এই প্রেক্ষাপট স্বয়ং এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচার সরকারই তৈরি করেছিল। কিভাবে? একের পর এক জুলুম, নির্যাতন, শুধুমাত্র তাদের পরিবারের বন্দনা এবং তাদের আখের গোছানোর জন্য। আপনারা জানেন বিনা ভোটে শুধুমাত্র শেখ পরিবারের 34 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। তারা দিনকে রাত বলতো, রাতকে দিন বলতো। তারা ভাবতো তারা সারা জীবন বাংলাদেশের ক্ষমতার মসনদে থেকে যাবে। তাদের অহমিকা, তাদের হুঙ্কার, মানুষকে মানুষ না মনে করা, অন্য দলকে সম্মান না করা, এটি ছিল সবচেয়ে তাদের বড় অপরাধ। আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের রাজপথের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের বিরুদ্ধ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার বলতে তারা ছাড়েনি এবং তাদের মতের বাইরে গেলেই রাজাকার বলতে, যুদ্ধাপরাধী বলতে তারা কাউকেই ছাড়েনি। একের পর এক এরকম অন্যায়, জুলুম, নির্যাতন করে বাংলাদেশের মানুষ যখন খেতে পায় না, বাংলাদেশের মানুষ যখন চিকিৎসা পায় না, বাংলাদেশের মানুষ যখন ভাই ঘুমাতে পারে না, তখন তারা মানি লন্ডারিং করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। বাংলাদেশের রিজার্ভকে তলানিতে নিয়ে গেছে। মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে নিয়ে গেছে, মানুষের নাবিশ্বাস হয়েছে, মানুষ বাজার করে খেতে পারে না। এমন প্রেক্ষাপট তারা নিজেরাই তৈরি করেছিল। সেই কারণেই আজকের ছাত্রদের অধিকার নিয়ে আপনারা দেখেছেন পাখির মতো ছাত্রদেরকে গুলি করে মারা হয়েছে। বুয়েটের ক্যাম্পাসে আপনাকে ভেমির পানির নিঃশ্বাস করার জন্য তাকে পিটিয়ে পিটিয়ে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটি আপনারা দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বকরকে কিভাবে হত্যা করা হয়েছে। আমার প্রিয় বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা 4 জনকে খুন করেছে। ছাত্র শিবিরের তৎকালীন সেক্রেটারি নোমানীকে তারা শহীদ করেছে। এইভাবে ছাত্রদের বুকে আঘাত এনে ছাত্র সমাজকেও তারা খেপিয়ে তুলেছে। আজকে মামুনুল হক সহ হেফাজতের উপরে নির্বিচারে গুলি চালিয়ে তাদের রক্তে মতিঝিল চত্বর ভাসিয়ে দেলোয়ার হোসেন সাইদির মধ্যে একজন বাংলাদেশের জনপ্রিয় আলমকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করার মাধ্যমে আলেম সমাজকে তারা খেপিয়ে তুলেছে। বাংলাদেশের অবিসংবাদিত আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে ওই আজিমউদ্দিন রোডের সাথে কারাগারে রেখে মিথ্যা মামলা দিয়ে এতিমের টাকা আত্মসাতের নামে এমন একজন পরিচ্ছন্ন নেত্রীকে তারা বছরের পর জেলখানায় রেখে আজকে রাজনৈতিকবিদদের হৃদয়ে আঘাত মেরেছে। এভাবে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছিল এই পলাতক সরকার। প্রিয় বন্ধুগণ, আমরা মিডিয়া কর্মী বক্তব্য শেষের দিকে আসছি। আমাদের উপরে কিভাবে নির্যাতন করা হয়েছে, একের পর এক তাদের মতের বাইরে মনে করলেই টেলিভিশনগুলোকে বন্ধ করা দেওয়া হয়েছে। প্রথমে সিএসপি বন্ধ করা হয়েছে, তারপরে চ্যানেল বন্ধ করা হয়েছে, হেফাজত ইস্যুতে দিগন্ত টেলিভিশন বন্ধ করা হয়েছে,
ইসলামিক টেলিভিশন বন্ধ করা হয়েছে। মাঝখানে আমার দেশের সম্পাদককে পিটানো হয়েছে আদালতে, তার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। দিনকাল এই পত্রিকাটিতে বিজ্ঞাপন না দিয়ে ভাতে মেরেছে, পানিতে মেরেছে, এক পর্যায়ে গিয়ে সেই পত্রিকাটির ডিক্লারেশনও বাতিল করে দেওয়া হয়েছে। এইভাবে আজকে এখানে আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ ভাই আছেন, দিনকাল নামে তিনি পরিচিত, দিগন্ত টেলিভিশন নামে আমরা আবু বকর ভাইয়েরা পরিচিত। এই বিগত 13টি বছরে আমরা একটি লোকাল পত্রিকাতেও জব করার সুযোগ পাইনি। এইভাবে আমাদেরকে কর্মহীন করে দেওয়া হয়েছে, রক্ত তো নেওয়া হয়েছে, খুন তো করা হয়েছে। মানুষের যে মৌলিক অধিকার রুটি রুজি, সেই রুটি রুজির জায়গাটিও এই ফ্যাসিস্ট সরকার কেড়ে নিয়েছিল। আজও এই বন্ধ মিডিয়াগুলা তাদের মাজা ভেঙে দেওয়া হয়েছে, ফলে সেই মিডিয়াগুলো আজও প্রকাশিত হতে পারছে না, ব্রডকাস্টে আসতে পারছে না। আজকের এই জুলাই গণ অভ্যুত্থানের এই সমাবেশ থেকে আমি দাবি জানাচ্ছি, অবিলম্বে যে সমস্ত মিডিয়াকে বিনা বিচারে, বিনা কারণে, বিনা অজুহাতে বন্ধ করে দেওয়া হয়েছিল, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে প্রণোদনা দিয়ে, ক্ষতিপূরণ দিয়ে দ্রুত ব্রডকাস্টে আসার জন্য এবং প্রকাশে আসার জন্য এই সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমাদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছে, কথা বলবেন। আমি শুধু এতটুকু বলতে চাই, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের শত্রু, আসুন আমরা আমাদের শত্রু কেন একটু বিবেচনা করি, নিজেদের আত্মসমালোচনা করি। আমরা কেন সামান্য পয়সায়, সামান্য ব্যক্তি স্বার্থে বিক্রি হয়ে যায়? সাংবাদিকের দায়িত্ব তো সেটি নয়। সাংবাদিকের দায়িত্ব তো হচ্ছে সত্য বলা, জীবনের বিনিময়ে হলো সত্য বলা, অন্যায়ের বিরুদ্ধে থাকা, ন্যায়ের পক্ষে থাকা। আপনারা কি ফিলিস্তিনের দিকে দেখেন না কিভাবে নির্বিচারে সাংবাদিকরা সেই যুদ্ধক্ষেত্রে গিয়ে জীবন দিচ্ছে? আপনারা কি আমাদের বাংলাদেশের রক্ত দেওয়া ভাইদের দিকে তাকান না? আপনারা কি জুলাই গণ অভ্যুত্থানের রক্ত দেওয়া ভাইদের দিকে তাকান না? তাদের রক্তের ঋণ কি দিয়ে শোধ করবেন? আসুন আমরা বিক্রি না হয়ে যাই। আমি সবশেষে রাজনীতিবিদদের প্রতি একটি কথা বলতে চাই, প্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনারা আমাদের অভিভাবক, আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না। বকর ভাই বলছিলেন আমরা কিভাবে আপনাদের রাজনীতিবিদদের আগিয়ে রেখেছিলাম। যখন বিএনপি জামাত পন্থীদের কোনো মিডিয়া ছিল না, তখন আমরা এই ফোন হাতে করে আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম। আজকে যারা ফোন নিয়ে সাংবাদিকতা করে তাদের কাছে তাচ্ছিল্য করবেন না। এই ফোন সাংবাদিকতা দিয়ে আমরা আপনাদের পাশে ছিলাম, এই ফোন সাংবাদিকতা দিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থানে, এই জুলাই বিপ্লবের পক্ষে ছিলাম। সুতরাং যারা সাংবাদিকতা করে আপনারা তাদেরকে পৃষ্ঠপোষকতা দিবেন, আপনারা তাদেরকে ব্যবহার করবেন না, আপনারা তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের পাশে থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন। প্রিয় বন্ধুগণ, অনেক কথাই বলার ছিল, আমরা কথা শুনতে চাই। আমাদের ঢাকার আরো নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। সবশেষে আমি বলতে চাই, আমরা যারা সাংবাদিকতায় পেশায় আছি, আসুন আমরা আমাদের পেশাটাকে বুঝি, আমরা আমাদের পেশাটাকে সম্মান করি, আমরা আমাদের পেশার প্রতি আমাদের যে অধ্যবসায়, আমাদের যে জ্ঞান সাংবাদিকতায়, সেটি আমরা অর্জন করি, আহরণ করি, এবং সাংবাদিক হিসেবে যেন আমরা আমাদের মেরুদণ্ডটা শক্ত রাখি, আমরা যেন বিক্রি না হয়ে যাই, আমরা যেন বিকৃত হয়ে না যাই। এই আহ্বান সাংবাদিক ভাইদের প্রতি জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ডক্টর সাদিকুল ইসলাম স্বপন ভাইকে। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে দিনাজপুর কালচারাল একাডেমির চেয়ারম্যান এবং দিনাজপুর শহর জামাতে ইসলামীর আমির জনাব সিরাজুল সালিহ। আমি এ পর্যায়ে সিরাজুল সালিহ ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি
যে এই জন্যই সূত্রে জ্ঞাপন করছি, আমরা সাংবাদিকদের এই প্রোগ্রামে প্রেস ক্লাবে এসে বক্তব্য দেব, এটা 24-এর 5 তারিখের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের চিন্তায়ও ছিল না, মাথায়ও ছিল না। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা দীর্ঘ 17টি বছর গোপনে প্রোগ্রাম করেছি, লুকিয়ে প্রোগ্রাম করেছি। দিনাজপুরের প্রোগ্রাম আমরা ঠাকুরগাঁয়ে গিয়ে করেছি, আমরা আমাদের বাসায় থাকতে পারিনি, আমরা দীর্ঘদিন আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে আমরা বসতে পারিনি, আমাদের প্রতিষ্ঠানে বসেছি, সাথে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ছাত্র জনতার কল্যাণে এটা বিপ্লবের মাধ্যমে একটা পরিবর্তিত পরিস্থিতির সামনে এসে আমরা দাঁড়িয়েছি। সম্মানিত সুধী মণ্ডলী, জুলাই আমাদের এই পথ পরিক্রমার জন্য আমাদের একটা সেতুবন্ধু হিসেবে কাজ করেছে। ছাত্ররা অভূতপূর্ণ বিপ্লব সংগঠিত করার মাধ্যমে যে অত্যাচারের বর্ণনা আপনারা শুনলেন, আমি এদিকে যাচ্ছিলাম, প্রোগ্রাম আপনাদের যখন শুরু হয় তখন সূরা নিসার ৭৪ নম্বর আয়াত তেলাওয়াত করা হচ্ছে। আল্লাহ বলেছেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়াল নিসা ওয়াল বিলদান ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমাতিন। চিত্রটা আরো ওখানে বর্ণনা করে দিয়েছে। আবার বৃদ্ধ বনিতা চিৎকার করে ফরিয়াদ করছিল যে এমন একটা জনপদে আমরা বসবাস করছি, বিচরণ করছি, যে জনপদের শাসক আমাদের উপর জুলুম করছে, নির্যাতন করছে, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। আমরা সেদিন সেই সাহায্যকারী দেখেছিলাম। আমরা আবাবিলের ঘটনা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে মুক্ত করার জন্য আবাবিল পাঠিয়েছিলেন। আমরা সেদিন দেখেছি যে সমাজ, যে যুব সমাজকে নিয়ে আমরা, যে ছাত্র সমাজকে নিয়ে আমরা এত বিরক্ত ছিলাম, যারা মোবাইলে আসক্ত ছিল, যারা আব্বু আম্মুর সন্তান হিসেবে আমরা মাঝে মাঝে হাসাহাসি করতাম, এই যুব সমাজ দায়িত্ব নিয়ে এমন একটা বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে। এই পথটা আমাদের জন্য সহজ ছিল না। আমরা এই দীর্ঘ পথ পরিক্রমায় আমরা হারিয়েছি আমাদের অনেক শীর্ষ নেতৃবৃন্দকে। ফাঁসির মঞ্চে আমরা যেতে দেখেছি, আমরা পারিনি। আমরা 17 বছর চেষ্টা করেছি, অনেক আন্দোলন করেছি, কিন্তু আমরা পারিনি। আমরা আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে যেতে দেখেছি, তাদেরকে উদ্ধার করতে পারিনি। আমরা আমাদের প্রিয় আল্লামাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হতে দেখেছি, তাকে মুক্ত করতে পারিনি। যেমন ভাবে তাকে পারিনি, আমরা দেখেছি যে আমাদের অফিসের সামনে, আমাদের বাড়ির সামনে বালুর ট্রাককেও আমরা সরাতে পারিনি। ছাত্ররা পেরেছে, আলহামদুলিল্লাহ। জুলাইয়ের চেতনাকে আমাদেরকে ধারণ করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জুলাই আমাদেরকে যেভাবে মুক্ত করেছে, একটা পথ নির্দেশনা দিয়েছে, এই পথ নির্দেশনার উপরে আগামী দিনের বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের সহযোগিতা করেছে, আমাদের সাহায্য করেছে, আমাদের সহযোগিতা করেছে, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে এবং আমাদের সাথে থেকে আমাদের সাথে তারা একাত্মতা পোষণ করেছে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের এই বাংলাদেশের দুটি শ্রেণী, একটা হচ্ছে হলুদ সাংবাদিকতা হিসেবে আমরা যাদেরকে চিনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই 36-এর গণ অভ্যুত্থানের পরে আমরা এই হলুদ সাংবাদিকতা আর বাংলাদেশে দেখতে চাই না। যেমন হলুদ সাংবাদিকতা দেখতে চাই না, পাশাপাশি 36-এর চেতনা যারা ধারণ করবে না, 36-এর চেতনা যারা লালন করবে না, 36 অনুযায়ী নিজেদেরকে যারা পরিচালিত করবে না, এটা সাংবাদিক হতে পারে, সিভিল সোসাইটি হতে পারে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হতে পারে। আমরা দৃঢ়ভাবে আমাদের স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশের 36 চেতনাকে ধারণ না করে কেউ বাংলাদেশে থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা একটা সুন্দর বাংলাদেশ এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথা কোরআনে বলেছেন যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, যে স্লোগানটি আমরা শুনেছিলাম 36-এ, উই ওয়ান্ট জাস্টিস, আল্লাহ সেটা কোরআনেই বলেছেন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমি মোহাম্মদ তোমাকে দায়িত্ব দিয়েছি। সম্মানিত উপস্থিতি, সেই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জুলাইয়ের চেতনাকে ধারণ করে
জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ধারণ করে, জুলাইয়ের বিপ্লবকে ধারণ করে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এখানে রাজনৈতিক ব্যক্তিরা আছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আমরা যেভাবে জুলাইতে, যেভাবে আমরা 24-এ, যেভাবে আমরা 17 বছর ঐক্যবদ্ধ ছিলাম, এই ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে আমরা এই বাংলাদেশকে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সিরাজুল সালিম ভাইকে। এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সংগ্রামী সহসভাপতি জনাব মজহারুল ইসলাম ভাই। মজহারুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহিররহমানিররহিম। সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর কর্তৃক আয়োজিত জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দিনাজপুরের শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান। উপস্থিত সম্মানিত সভাপতি, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ সৈয়দ আলী খান, সুযোগ্য সঞ্চালক দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, উপস্থিত সভাপতি প্রধান অতিথি ওবায়দুর রহমান শাহীন, ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, উপস্থিত প্রধান বক্তা কাদের রবি চৌধুরী, মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, উপস্থিত আছেন দিনাজপুর জেলা বিএনপির সুযোগ্য বিপ্লবী সভাপতি আমার শ্রদ্ধা ভাজন অ্যাডভোকেট মোহাম্মদ রশিদুল্লাহ ভাই সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাহসী সাংবাদিক ভাই বোনেরা এবং শ্রমিক পরিবারের সদস্যগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে শুরুতে আদায় করছি মহান আল্লাহ তাআলার নিকট, যিনি আজ আমাকে আজকে এই মহতী অনুষ্ঠানে এসে দুটি কথা বলার সুযোগ করে দিলেন। আলহামদুলিল্লাহ। আমি স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলার উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। স্মরণ করছি জুলাই বিপ্লবে নিহত শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আমাদের দিনাজপুরের শহীদ রাহুল, বিরল উপজেলার 3 শহীদ যথাক্রমে ওয়াসিম, জিয়া, আসাদুল মেজান সহ অগণিত শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা এখন স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, যেটি বিগত 15.5 বছর ব্রিটিশ শাসনের সময় আমরা পাইনি। এর জন্য মহান আল্লাহ তাআলার নিকট আবারও শুকরিয়া আদায় করছি। পূর্বের বক্তা বলে গেলেন যে জুলাই বিপ্লবের সাংবাদিকদের কি ভূমিকা ছিল। শুধু জুলাই বিপ্লব নয়, বাংলাদেশের সাহসী সাংবাদিকেরা বাংলাদেশের যখনই কোনো সংকট এসেছে, প্রতিটি সংকটে তারা তাদের সাহসী ভূমিকা দিয়ে বাংলাদেশের বিজয় অর্জনে তারা সক্ষমতা দেখিয়েছে। আমরা সবাই জানি বাংলাদেশে যে কয়েকটি বিপ্লব আমরা দেখেছি, কখন একটি বিপ্লব হয় তখনই হয় যখন এই স্বৈর শাসকরা বা ফ্যাসিস্টরা তাদের দমন নিপীড়ন চরমে নিয়ে যায়। আমরা দেখেছি 1971, আমরা দেখেছি 1975, 1990, আবার দেখলাম আমরা 2024। এমন যুগ যুগ ধরে সাংবাদিকরা তাদের সাহসিকতা দিয়ে, তাদের আত্মত্যাগ দিয়ে, তাদের সততা দিয়ে, আমি মনে করি যে বাংলাদেশ যখন বিপদের সম্মুখীন হবে তখনই আমাদের সাংবাদিক ভাইরা তাদের ভূমিকা দিয়ে রাজনৈতিক নেতৃত্বের পাশে থেকে বাংলাদেশের সংকট পূর্ণ মুহূর্ত কাটিয়ে নেওয়ার জন্য তার ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি যেহেতু দল করি, দলের কথা বলতে হয়, আপনারা জানেন যে আমরা সবাই বলছি সাংবাদিকদের স্বাধীনতার কথা। আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান প্রায় 3 বছর আগে বাংলাদেশ রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের 31 দফা দিয়েছেন। সেই 31 দফার 12তম দফায় কিন্তু বলা হয়েছে যে আমাদের মিডিয়া কমিশন গঠন করে আমরা মত এবং
সত্য প্রকাশের জন্য আমরা পুরোপুরি স্বাধীনতা দেবো। এক কথায় সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে, তারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে। আমরা বিগত ফ্যাসিস্ট শাসনে দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী তথা সামরিক গোয়েন্দা সংস্থার কুকীর্তি, তারা আয়না হয়ে বানিয়ে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দকে মেরে ফেলেছে, গুম করেছে, অনেক সাংবাদিক ভাইদেরও তারা গুম করেছে। আমাদের দৃষ্টিমত দফায় বলা হয়েছে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে, তাদের সক্ষমতা বৃদ্ধি করা হবে এবং তাদেরকে বিতর্ক মুক্ত রাখার জন্য যা যা করণীয় তা করবে। এতে বোঝা যায় আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে আমরা ডিজিএফআইকে দিয়ে অথবা সামরিক বাহিনীকে দিয়ে কোনো বিতর্কে কাজ করা হবে না, তাদেরকে বিতর্কে উঠে রাখার জন্য যা যা করবে তা বিএনপি করবে। আমরা জুলাই বিপ্লব আমার একটা বিপ্লব, যে বিপ্লবে শুধু ছাত্র নয়, এখানে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিল বলে আমরা খুব অল্প সময়ের মধ্যে একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা দেখে দিনাজপুরে এখানে ছোট ছোট বাচ্চারা বন্ধ রাজপথে নেমে এসেছিল, যারা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা তাদের বাবা মারা বাধা দিয়েও কিন্তু ত্যাগ করে রাখতে পারেনি। এরকম সারা বাংলাদেশে সকল শ্রেণী পেশার মানুষ, সকল শ্রেণী বর্ণের মানুষ একত্রিত হয়ে এই জুলাই বিপ্লবকে সফল করেছে। এই জন্য জুলাই বিপ্লবকে কথা বলে শেষ করা যাবে না। তো আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করবো যে আপনারা কখনো বিক্রি হবে না, আপনারা আপনাদের সততা দিয়ে, আপনাদের মেধা দিয়ে, আপনাদের বিচক্ষণতা দিয়ে আপনারা সবসময় আপনাদের কলমের সত্য দৃষ্টি তুলে ধরবেন। আমরা বিগত ফ্যাসিস্ট শাসনে দেখছি এক শ্রেণীর সাংবাদিক হয়তো ভয়ে অথবা টাকার জন্য অথবা তারা পরাজিত হয়ে ফ্যাসিস্ট সরকারের পক্ষে লেখালেখি করেছে, কিন্তু আমাদের আবার এক শ্রেণীর সাংবাদিক যারা বিক্রি হয়নি, তারা এই জন্য তারা গুম করে শিকার হয়েছে, তারা কিন্তু সত্য প্রকাশ করার জন্য তারা একটু পিছপা হয়নি। যেমনটি আমরা 15 বছর আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমরা বাংলা হামলা খেয়ে আমরা নানা নির্যাতন শিকার হয়েছে, তেমন সাংবাদিক ভাইরাও তার ফলন রেখেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আরো বক্তব্য রয়েছে। আমি আবারও আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করি এবং আমাদের জন্য মহান আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মজরুল ইসলাম ভাইকে। এ পর্যায়ে আমরা অবশ্য প্রোগ্রামের একদম শেষ দিকে চলে এসেছি। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল থেকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকের এই চমৎকার অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শাহিদ ভাই, অন্যান্য অতিথিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, সঞ্চালক মহোদয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সাংবাদিকরা আমাদের পেশাজীবীদের মধ্যে একটা ক্রিম পেশাজীবী, এখানে বক্তব্য দেওয়া আমাদের মতো লোকের খুব সমস্যা। তবে যেহেতু ভাইয়েরা ডেকেছেন, এসেছি, যদি কথা না বললেই নয়। আমি কৃতজ্ঞ দলের পক্ষ থেকে, বিএনপি কৃতজ্ঞ যে আপনারা বিএনপিকে দাওয়াত করেছেন। প্রিয় ভাইরা, জুলাই বিপ্লবের বিষয়টি আমরা সবাই জানি, খুব নিকট অতীত। এখানে সাংবাদিকদের ভূমিকা তো বলে শেষ করা যায়, ওদিকে আমরা যাবো না, বলতে পারবো না। আমরা সাগরের কথা জানি, আমরা অনেক সাংবাদিক মৃত্যু হয়েছে, এমনকি বিএনপির আমলেও হয়েছে, আওয়ামী লীগের আমলেও হয়েছে।
সমস্যাটা অন্য জায়গায়। আমরা ফেসিবাদের সময়টাতে দেখলাম অনেক সাংবাদিক কিভাবে ফ্যাসিলিজমকে তৈলমর্দন করতে হয় খুবই তৎপর ছিল। এইটি সাংবাদিকদের মনে রাখতে হবে, এই সহজ বিষয় নয়। আমি তো দেখেছি যে কে কত ইকবাল রহিম সাহেবের সামনে কে কত নিজেকে উদ্ভাসিত করবে, এটা একটা প্রতিযোগিতা ছিল। এই নাম বলে আমি কাউকে খাটো করবো না, নিজেও খাটো করবো না। আমরা সাংবাদিকরা জানি যে বিগত 17 বছরে গুটি কয়েক সাংবাদিক অত্যন্ত সাহস করে সবসময় বিএনপির বসে যেত, অনেকে যেত না, কারণ বিএনপি ট্যাগ করে যাবে ওই সাংবাদিকের গায়ে। উনি রাজকবির মতন রাজ সাংবাদিক হয়ে থাকতে চান। উনি ভুলে গেছিলেন যে স্বাধীন 53 বছরের ইতিহাসে একমাত্র শেখ মুজিবুর রহমান যিনি 6 জুন সকল পত্রিকা বন্ধ করেছিল 4টা বারে। আমরা ভুলে গেছি, আমরা ভুলে গেছি, খুব লজ্জা। তো আসলে সাংবাদিকদের কিন্তু পেশাজীবী হিসাবে আমরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করতে পারিনি। তাদের কোনো ওই যে বেতন স্কেল বলেন এটা সেটা কিচ্ছু নেই, মানে কোনোরকম করে জীবনযাপন করা। এখন তো রিস্ক ব্যাপার, 5W1H এর সময় আর নাই। এখন সাংবাদিকতা কেড়ে নিচ্ছে আবার সোশ্যাল মিডিয়া, বিরাট সমস্যা। এর মধ্য থেকে সাংবাদিকদের টিকে থাকা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। সাগরণীর ছেলেটা যখন অনেক বড় হবে, ধরুন যে এসএসসি পরীক্ষা দিবে, তখন সে অবাক হয়ে যাবে, আমার বাবা মা মিনিমাম একটা বিচার করো না, একটা তদন্ত করো না। তো এই প্রকার কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই মহৎ পেশাটাকে একটি জায়গায় আমি দৃষ্টিটা নিবদ্ধ করতে চাই, সেটি হচ্ছে এইটা মনে রাখবেন। এখানে দুটা গ্রুপ সৃষ্টি হয়েছে। একদল বলছি তোমরা পারো নি, আমরাই পেরেছি জুলাই বিপ্লব করতে। আবার একদল বলছি 17 বছর যাবত আমাদের জেল খাটা, জেলে যাওয়া, আয়না ঘরে যাওয়া, গুম হওয়া, নির্যাতিত হওয়া, রাতে মশার কামড় খাওয়া, কুকুরের বকুলে সহ্য করা, বারবার জেলে যাওয়া, এটা আমরা করেছি বলে 6 জুলাইটা একটি পর্যায়ে গিয়ে স্বাধীন হয়েছে। এই বিষয়ে দুটি কথা বলে আমরা বক্তব্য শেষ করতে চাই। আপনারা সবাই জানবেন, তারপর আমি ক্লিয়ার করে দিতে চাই। দেখুন, বিপ্লব যুগে যুগে হয়। এই যে জুলাই বিপ্লবটা হলো, এইটাই কিন্তু চূড়ান্ত বিপ্লব নয়। আমরা তখন বেঁচে থাকবো না সম্ভবত, এখানে যারা আছে। আরো বিপ্লব রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার পরে তাদের যে হীন পেশাটা, মানে একচ্ছত্রাধিপতিশীল, তিনি সেবক নয় শাসক, এটি আবারও স্পষ্ট করবে। দেখুন, 48 সালে উর্দু রাষ্ট্রভাষায় ঘোষণা করার কারণে 52 অনেক মারা গেছে। মরতে 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 69 যখন আসাদ মারা গেল, তখন কিন্তু গণ অভ্যুত্থান শুরু হয়ে গেল, নাকি বলেন না? শহীদ আসাদ, মানে আসাদ গেটের কথা জানি। আবার এরশাদ বিরোধী আন্দোলনে সেলিম, দেলোয়ার, কাঞ্চন, দীপালি সাহা, আয়ুব মোজাম্মেল, এই আমাদের গোদাগাড়ির শাহজাহান, সিরাজ, রংপুরের আলফন বসুনিয়া, অনেক লোক মারা গেল। যেদিন ডাক্তার মিলন মারা গেল,
তখন এই বাংলাদেশের মধ্যবিত্ত সমাজটা আর বাড়িতে বসে থাকতে পারল না, তারা রাস্তায় নেমে আসলো এবং স্বৈরাচারী এরশাদের পতন ঘটল। আবার 17 বছরে বিএনপি জামাত সহ এই রাজনৈতিক দলগুলোর উপর যে নিপীড়ন চাপ হলো, এই নিপীড়ন হতে 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 যখন শহীদ আসাদ গুলিবিদ্ধ হলো, এই সাংবাদিকরা কিন্তু দেখিয়েছেন যে আসাদ ছোট্ট বাঁশের কঞ্চি বা এই জাতীয় জিনিস নিয়ে বাঁশের কঞ্চিটা এইভাবে ছিল, উনি এইভাবে ছিল না, কিন্তু ছিল কঞ্চিটা এইভাবে ছিল এবং বুকে রক্ত ঢেলে দিল এবং সমাজের একটা চেঞ্জ আসলো। যিনি বলেছিল স্বৈরাচারী শেখ হাসিনা কি পালিয়ে যাবে, শেখ হাসিনা কি পালিয়ে যাবে? শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা বলেনি কোথাও এরকম, উনি পালিয়ে গেল। অর্থাৎ আসাদ মুগ্ধ এবং আমাদের দিনাজপুরের তারপরের আব্বা এখানে আছেন, 9 জন ইন্তেকাল করেছে, তাদের রক্তে পালিয়ে গেল। এখন একটি বক্তব্য দিয়ে আমরা বক্তব্য শেষ করতে চাই, সেটি হচ্ছে এখানে যারা বিজ্ঞানের ছাত্র আছেন, এসএসসি পর্যন্ত পড়েছে, ইন্টারমিডিয়েট পড়েছে, ল্যাবরেটরিতে ট্রাইকেশন নামে একটা ছোট্ট পরীক্ষা আছে। একটা পাত্রে হাইড্রোক্সাইড দেখতে হয়, ওটা পানি পানি আর ওই সোডিয়াম হাইড্রোক্সাইডে একটু ভিনল দিতে হয়। তারপর যদি ওই ছাত্রটা হাইড্রোক্লোরিক এক ফোঁটা করে দেয়, দিতে দিতে দেখা যাবে 30 বা 40 ফোঁটায় হঠাৎ করে পানির মতন ওই রংটা বিরঞ্জিত হয়ে যায়, অর্থাৎ পিঙ্ক গোলাপি আকার ধারণ করে। সমস্যাটা হলো যারা বিজ্ঞানের ছাত্র নয় তারা ভাববে আগের ফোঁটাগুলো যে পড়লো এগুলো কোনো কাজ করেনি, এই বেটার ফোঁটাগুলো চুপচাপ ছিল, কিন্তু লাস্ট ফোঁটাটা যখন পড়লো পিঙ্ক আকার ধারণ করলো। এই ফোঁটাটাই হচ্ছে সর্বশেষ আমাদের রংপুরের অকুত বৈষয়িক। এই ফোঁটাটাই হচ্ছে মিলন, ডাক্তার মিলন। এই ফোঁটাটাই হচ্ছে আশা। এর আগে ফোঁটাগুলো কিন্তু কাজ করেছে, বিক্রিয়া করেছে। এটা আমার বক্তব্য নয়, এটা কার্ল মার্কসের কথা, উনি একটু উদাহরণ দিয়েছেন। প্রিয় ভাইরা, আরো ফোঁটা ঝরবে, আমরা তো মধ্যে বেঁচে থাকবো না। দিনাজপুরটা তো তোমার এমনি থাকবে না, দিনাজপুরটা তো অন্যরকম, কত উড়াল সেতু হবে, আরো অনেক কিছু হবে। তা আমি সাংবাদিক ভাইদের একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, সেটি হচ্ছে আমাদের মনে রাখতে হবে আগে ফোঁটাগুলো যে পড়েছে কার্যকরী। আমরা যদি বলি যে আমরা এই বিপ্লবটা সাধন করলাম, তাহলে পূর্বের গুলোকে অস্বীকার করার মতো বিষয় হবে। আবার পূর্বের গুলো যে ফোঁটাগুলোতে রাষ্ট্র বিরঞ্জিত হয়নি, অর্থাৎ শেখ হাসিনাকে খেলানো যায়নি, তখন যদি মনে করা হয় যে ওরা কোনো কাজ করেনি, এটিও ভুল। তো আমাদের সাংবাদিক ভাইদের আজকে জুলাই অভ্যুত্থানে একটি চমৎকার ভালো দায়িত্ব নিতে হবে, ইস্পাত দৃঢ় ঐক্য রাখতে হবে যারা বিপ্লব সাধন করার জন্য অগ্রণী ভূমিকা পালন করলো। আর 17 বছর যারা নির্যাতিত হলো, এই দুটার মধ্যে ফারাক যদি আমরা করতে যাই, তাহলে ইন্ডিয়া থেকে ওই রাসেলস ভাইপার বিষাক্ত সরপিল সাপটি চলে আসবে। তাদের বাচ্চারা তো আছে না ভাই, সাংবাদিকদের মধ্যে বিভিন্ন পেশাজীবীদের মধ্যে আছে, এবং সেটা ভয়ঙ্কর ভাবে আবির্ভূত হবে। আধিপত্যবাদের শক্তি ভালো চাইবে। সুতরাং আমি যে জায়গাটা ভয় পাই এক কথায়, এই যে গাদা ছোড়াছুড়ি, এই জায়গাটাতে আমি একটু ভয় পাই। আমি
জেলা বিএনপির পক্ষ থেকে বলবো তো বটেই, কিন্তু একজন নাগরিক হিসাবে বলবো, যদি ছাত্র জনতা যে জুলাই বিপ্লবের তারা, কারণ অতীতে যারা আন্দোলন করেছে বিএনপি জামাত সহ অন্যান্য, এদের মধ্যে যদি ঐক্যবদ্ধ ইস্পাত দৃঢ় কঠিন ঐক্য যদি না থাকে, তাহলে কিন্তু ভাই ফ্যাসিজম ফিরে আসবে। এই যে ফিলিপিন্সের মার্কোসের ছেলে কি রাষ্ট্রপতি হয়নি, প্রেসিডেন্ট হয়নি? মার্কোস তো পালাই গেছিল, তার বউ তার স্ত্রী ইমেলটা মার্কোসের ৩,৫০০ জুতো পাওয়া গিয়েছিল। তা মার্কোসের ছেলে কি কিছুদিন আগে প্রেসিডেন্ট হয়নি? হয়েছে। সুতরাং আওয়ামী লীগ নামে যে সংগঠনটা, যেটা আমি ছোটবেলা থেকে এই দলটিকে আমি, আপনার বিশ্বাস করেন নাই করেন, 1986 সালে ভারতীয় হাই কমিশন ঘেরাও করতে গেছি, আমি একজন কর্মী ছিলাম। হঠাৎ করে ছবিটা দৈনিক অবজারভারের পিছনে বসছিল, আমাকে ডেকে নিয়ে বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোহরলো হলে ছাত্র ছিলাম, এটা কার ছবি? আমি বললাম আমার ছবি। এই বেটা, এই ছবি কেমনে আসে? তুমি জোহরলো হলে পাশ করো, আর ভারতীয় হাই কমিশন এই ফারাক্কা পানির জন্য ভারতীয় হাই কমিশন তুমি ঘেরাও করতে গেছো, আর তুমি জোহরলো করে পাশ করো। জোহরলো তো ছাত্রলীগের নাকি? স্যার আপনার বক্তব্য দেখেন, ভারতীয় হাই কমিশন ঘেরাও করতে গেছে, তো তখন ছোট ছিলাম, তো আমি খুব পাতলা ছিলাম, কেমন করে আমার ছবিটা উঠবে, এটার জন্য আমি প্রাণান্তকর চেষ্টা করে ছবিটা কোন অবজারভার পিছনে আসছে, প্রতিদিন বিচার বসছে, রিভোল্টার গাড়ি বসছে। তাহলে এই সংগঠনটা শুধু আবরারকে হত্যা করলো সেদিন, তা তো নয়। আমিও তো একটা ছোটখাটো আবরার হয়ে যেতে পারতাম, এই দলটি ভাইরা কখনো এদেশের মাটি মানুষের দল নয়, এটা ভারতীয় আধিপত্যবাদী শক্তি। দেখেন, পৃথিবীর কোন দেশ তাকে আশ্রয় দিল না, ইন্ডিয়া তাকে আশ্রয় দিচ্ছে। মনে রাখতে হবে, এই সরকারকে যে MOU গুলো করেছিল, চুক্তিগুলো করেছিল, এই প্রাথমিক চুক্তিগুলোকে এখনো বাতিল করেছে বলে আমি জানি না। করেছে? আমাদের যে চিকেন নেক, এই চিকেন নেকের বিপরীতে শেখ হাসিনা যে ওদেরকে ওই ভারতে যাওয়ার জন্য, উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্য যে করিডোর দিচ্ছিল, সেই করিডোর গুলো যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বিভিন্ন সময় এই 17 বছরে, সেগুলো কি বাতিল করেছে সরকার? করেনি। শুধু ডক্টর ইউনূস একটি কথা বলেছিল, সেটার জন্য প্রচন্ড চাপ আমরা অনুভব করেছি। উনি বলেছিলেন যে যদি আমরা আক্রমণের শিকার হই, তাহলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর হয়তো অভিভাবকত্বের দায়িত্ব আমাদেরকে নিতে হতে পারে। এই কথাটা কেন বলেছে ডক্টর ইউনূস? তাতে করে দেশটা প্রায় দখল করে নেওয়ার মতন উপক্রম হয়েছিল। প্রিয় ভাইরা, আজকে মনে রাখতে হবে, এই ভূখণ্ডে আরেকজন ব্যক্তি পালিয়ে গিয়েছিল, এটা কি বলতে পারবেন আপনারা? হ্যাঁ, 1197 সাল থেকে 1209 সালের মধ্যে ইফতেখারউদ্দিন বখতিয়ার খিলজি লক্ষণ সেন পালিয়েছে। ইফতেখারউদ্দিন বখতিয়ার খিলজি 1197 থেকে 1209 সাল পর্যন্ত তিনি কিন্তু এই টাইমটার মধ্যেই নদিয়া জেলার লক্ষণ সেনকে আক্রমণ করেছিল। তার পিছনে মাত্র 17 জন সৈন্য আসতে পেরেছিল, উনি পালিয়ে গেছিলেন। এই পালিয়ে যাওয়ার পর এই শেখ হাসিনা হলো দ্বিতীয় ব্যক্তি। আমার কথা বুঝতে পারছেন? শেখ হাসিনা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, ইনিও কিন্তু পালিয়ে গেল। সুতরাং এই পালিয়ে যাওয়ার বিষয়টা আরো দেখবেন 1000 বছর পর আরেকজন পালাবে, কিন্তু
কিন্তু গণতন্ত্রকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। পরিশেষে বলবো, আমাদের জাতীয় রাজনীতির অন্যতম জীবন্ত কিংবদন্তি জনাব তারেক রহমান, মনে রাখতে হবে উনি একজন প্রেসিডেন্টের সন্তান, একজন প্রধানমন্ত্রীর সন্তান। মানে ওনার শরীরে যদি 46টা ক্রোমোজোম থাকে, 23টা আছে খালেদা জিয়ার আর 23টা আছে জিয়াউর রহমান। উনি কিন্তু বলেছেন মিডিয়া কমিশন গঠন করতে হবে, অর্থাৎ তথ্য মন্ত্রণালয়ের জন্য ইচ্ছামতো যেন কিছু না করতে হবে। ওই পত্রিকা বন্ধ, ওই টেলিভিশন বন্ধ, ওগুলোতে বিজ্ঞাপন দেওয়া যাবে না, বিজ্ঞাপন দিতে হবে শুধু এই দলীয় মুখপত্রকে, এটাকে বন্ধ করতে হবে। আমরা জানি না, আমরা বললে তো হবে না, সাংবাদিকদের একটা ওই ওয়েস বোর্ডটাকে ওদেরকে ওনাদের মানুষ হওয়ার মতন, ওদের সংসার চলার মতন একটা জায়গায় আমরা কিভাবে দিব আমরা জানি না। তবে আমি আশা করি যে জনাব তারেক রহমান সাহেব উনি কিন্তু বাইফোকাল মাইন্ডেড, তিনি কিন্তু স্বপ্নচারী, উনি কিন্তু স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতে ভালোবাসেন। উনি কিন্তু 27 দফা দিয়েছিলেন 13ই জুলাই 2023 সাল, তখন কিন্তু প্রথমে 27 দফা দিয়েছিলেন, তারপরে দলগুলোর সঙ্গে আলোচনা করে এটা 31 দফা করেছেন। তা উনি কিন্তু শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় উনি কিন্তু কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এটাকে হেলায় নষ্ট করা যাবে না। ওটাকে পূর্বে উনি বলেছেন যে একটা রেইনবো জাতি করতে হবে, অর্থাৎ একটা রিকনসিলিয়েশন করতে হবে। শহীদ জিয়া যেটা চেয়েছেন, সবাই বলে দেশটাকে আগে নিতে হবে। আমরা চাই, পরিশেষে এটা বলবো, দেখুন প্রধানমন্ত্রী তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা প্রায় জিয়াউর রহমানকে বলতেন সামরিক শাসন, সামরিক শাসন। আর জিয়াউর রহমান তো সামরিক শাসন জারি করেনি, সামরিক শাসন জারি করেছে খন্দকার মোস্তাক 20 আগস্ট। 15ই আগস্টের মুজিবের হত্যাকাণ্ডের পরে 20 আগস্ট জারি করেছে। পৃথিবীর সমস্ত সামরিক শাসনরা যখন রাষ্ট্র ক্ষমতায় আসে তখন পত্র পত্রিকা বন্ধ করে দেয়, কিন্তু জিয়াউর রহমান উল্টো করেছে, বন্ধকৃত পত্র পত্রিকাগুলোকে উনি স্বাধীন করেছে। উনি প্রেস ক্লাব, ঢাকা প্রেস ক্লাব গঠন করেছে। সকল সামরিক শাসকরা যেখানে সকল রাজনৈতিক দল বন্ধ করে দেয় ক্ষমতা আসা করে, জিয়াউর রহমান তখন খোদ আওয়ামী লীগকে বাকশালের কৃষ্ণ গহ্বর থেকে তাকে বের করে নিয়ে আসে, আওয়ামী লীগকে আওয়ামী লীগ করতে দিয়েছে। সেরকম দলের আমি প্রতিনিধি, আমি এইটুকু বলতেই পারি, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যদি সৌগর্বে দেশে ফিরেন, তাহলে ক্ষীণ একটা আশা আমি করতেই পারি, হয়তো বা মিডিয়া কমিশন গঠনের মধ্য দিয়ে সাংবাদিকদের একটা চমৎকার না হলেও মোটামুটি ভাবে একটা ভালো জায়গায় উনি উপস্থাপন করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আর বক্তৃতা পারবো না, আমাকে কথা বলার সুযোগ দিয়েছে সাংবাদিক ভাইয়েরা, এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যারা বিএনপি করি তাদের আমরা একটু ওই সাংবাদিকদের সঙ্গে মেলামেশা কম করি, মানে আমাদের অভ্যাস না, কি বলবো মানে একটু কম করে। কিন্তু আওয়ামী লীগেরা কিন্তু পারে, ওরা পিটাইতেও পারে, ওরা হত্যা করতে পারে, আবার ওরা একটু বেশি বেশি ওইদিকে করতে পারে। তো প্রিয় সাংবাদিক ভাইরা, অতীতে যা করেছে ভুল ত্রুটি, ওই যে আমার এক ভাই বললেন না, ইকবাল সাহেবের বাসাটার কথা বললেন, এটাই স্বাভাবিক। 15 বছর দিনাজপুরে কোনো উন্নয়ন হয়নি। আমরা দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটকে আমরা কলেজে রূপান্তর করতে পারি। আজকে যদি টেক্সটাইল কলেজ হতো, আজকে যদি মেয়েদের জন্য একটা আমাদের ক্যাডেট কলেজ হতো, আজকে যদি রামসাগরকে আমরা উন্নয়ন করতে পারতাম, আজকে যদি আমরা ওই যে সীতারকোট নবাব মন্দির, আমরা যদি দৃষ্টিনন্দন একটা মসজিদ, একটা মন্দির করতে পারতাম,
সারা বাংলাদেশের হিন্দু কমিউনিটির জন্য একটা শ্রদ্ধার জায়গা হতে পারত। আমরা যদি আশুরার দিন রামসাগরের 4 গুণ ওই পানি থেকে যদি আমরা সুন্দর ব্যবহার করতে পারতাম, তাহলে আমাদের 33 লক্ষ দিনাজপুরের মানুষের মধ্যে অন্তত 8 লাখ 5 লাখ লোকের মাছ দিয়ে যে পুষ্টিটা হয় সেই পুষ্টিটা পূরণ করতে পারবো। আসুন আমরা আগামী দিনে যদি আমার দল আমি সমমনা রাষ্ট্র ক্ষমতায় আসে, আমরা যেন আমাদের প্রথম যেন সার্বভৌমত্বটাকে রক্ষা করার জন্য যে যে কাজ করার দরকার সেই কাজটি যেন আগামী দিনের সরকার নেয়, এইটা প্রত্যাশা রেখে, এবং সাংবাদিক ভাইরা আজকে যে জুলাই অভ্যুত্থান করেছেন, 1664 জন লোক ইন্তেকাল করেছেন, অনেক রক্ত দিয়েছেন, ছোট্ট শিশু 4 বছরের আফরার শেখ হাসিনার ভাষায় হেলিকপ্টার থেকে পানি ছিটানোর কারণে আপনার মারা গেছে না, কি বলেন? কি লজ্জার বিষয়। সে আফরার নিহত হয়েছে। রাহুলের আব্বা এখানে আছেন, আমাদের ছোট ভাই রাহুল মারা গেছে, অনেক বিরোধী 3 জন মারা গেছে। নবাবগঞ্জে মারা গেছে। নবাবগঞ্জের সেই ভদ্রমহিলার সেদিনের কান্না মানে এটা অবাক কথা, তারা মারা গেছে। আমরা তাদের আত্মার গভীর শান্তি চাচ্ছি। আল্লাহ তাআলা তাদেরকে ব্যস্ত নসিব করুন, এবং তারা যে স্বপ্ন দেখিয়ে গিয়েছেন আমাদের, সেই স্বপ্নের আলোকে যেন আমরা একটা নতুন বাংলাদেশ যেন আমরা গঠন করতে পারি, এবং নতুন বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে